কবুল বলে ফেলার পরেও ধারা ঠিক বিশ্বাসই হচ্ছে না যে শুধুমাত্র এইচএসসিতে জিপিএ 5 পায়নি বলে তার বাবা আজ তার সত্যি সত্যি বিয়ে দিয়ে দিল, আর তাও নাকি গ্রামের একটা চাষার সাথে। হ্যাঁ, ঠিক এই কথাটাই তো পাশের বাসার এক কাকি বউ সাজানোর সময় দাঁড়ার কানে কানে বলল। দাঁড়ার যার সাথে বিয়ে হচ্ছে সে নাকি ক্ষেত খামারে কাজ করে। ধারা আর কিছু ভাবতে পারছে না, তার মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। পাশে ধারাকে কেন্দ্র করে সবাই হাসি ঠাট্টায় মেতে উঠেছে। একটু পরই শিরোয়ানি গায়ের একজন নিয়ে আসা হলো। বিনা সংকোচে অধিকার প্রাপ্তির সুরে বসিয়ে দেওয়া হলো ধারার পাশে। নতুন জামাইয়ের আগমনে ঠিক তখনই ঘরে থাকা অল্পবয়সী মেয়ে ছেলেদের সে কি হইহুল্লোড়। পাশেই একটা শক্তপোক্ত পুরুষ অবয়ব, যে কিনা এখন থেকে দাঁড়ার স্বামী নামেই জানা যাবে, অথচ যাকে এখনও এক নজরের জন্য দেখেনি পর্যন্ত ধারা। তবুও ধারা চোখ তুলে তাকালো না তো তাকালোই না। একটু পরে একটি সুকারুকার্য আয়না রাখা হলো তাদের সম্মুখে। বরকনের যে এবার পরিপূর্ণ অধিকারের সহিত নিজ নিজ জীবনসঙ্গীর মুখ দেখার পালা। পাশের পুরুষটি হয়তো আয়না মুখে চোখ রেখেছে অনেক আগেই, সময় নিচ্ছে শুধু ধারা। শেষমেশ যখন দাদি খালাদের জোড়াজড়িতে স্বচ্ছ দর্পণে তার ভেজা পাপড়ির আনত দৃষ্টি মেরে ধরল, তখন ঝাপসা চোখে একটা বাদামি মুখের স্পষ্ট প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই অবলোকন হলো না। ধারার বাবা আজিজ তালুকদার গ্রামের একজন সমৃদ্ধশালী ব্যক্তি। কথাবার্তা বলেন খুব কম, কিন্তু যা একবার বলেন তা ফিরিয়ে নেওয়ার সাধ্য কারণেই। শিক্ষা এবং সমৃদ্ধিতে মধুপুর গ্রামের যে কয়েকটি পরিবার এগিয়ে, তাদের মতো দাঁড়াদের পরিবার একটি। আজিজ তালুকদার ইন্টার পাশের পর বিয়েতে ভর্তি হয়েছিল। 2 বছর যাওয়ার পর কিছু পুঁজি জোগাড় করে নেমে পড়েন ব্যবসায় এবং সফলও হন। মাঝখান থেকে ছুটে যায় পড়ালেখা। শহরে তার বড় কয়েকটি দোকান আছে। ছোট ভাই শাহেদ মাস্টার্স পাস, একটুর জন্য বিসিএ টেকেনি, তারপরও একটা বড় সরকারি চাকরির পদে কর্মরত আছেন। চাকরি সূত্রে বর্তমানে পরিবার নিয়ে আছেন চট্টগ্রামে। ছোট ভাইকে পড়ালেখায় দীক্ষিত করার অবদান সম্পূর্ণ আজিজ তালুকদারের। শাহেদের তাই একান্তই মান্য ব্যক্তি তিনি, শিক্ষিত এবং বড় চাকরিজীবী। ছোট ভাইয়ের পরামর্শ আজিজ তালুকদারও সর্বাধিক গুরুত্ব দেন। পরিবারের জন্য কাজের চাপে নিজের শিক্ষা গ্রহণ সম্পন্ন হয়নি, তাই শিক্ষাকে তিনি কদর করেন। চেয়েছিলেন ছেলে মেয়েগুলোকেও একইভাবে গড়ে তুলবেন। শিক্ষা দীক্ষায় এরা বড় হবে এবং সেই শিক্ষাটা অবশ্যই হতে হবে সেরা। A+ পাওয়া ছাড়া শিক্ষার কোনো দাম থাকে নাকি? এই চিন্তাটাই ধারার মাথায় নেমে আসে বিশাল চাপ হয়ে। ছোট থেকে শুনে এসেছে পরীক্ষার ফলাফল মানে অবশ্যই A+, আর সেটা হতে হবে সায়েন্স থেকে। বাবার কথা মতোই সায়েন্স নিয়েছিল ধারা, কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো একটু কমই বোধগম্য হয় তার উপর বাবার আদেশ ইন্টারে A+ পেতেই হবে। তিনি গ্রামে সবার কাছে বড় মুখে বলেছেন তার মেয়ে পরীক্ষায় অবশ্যই A+ পাবে। বিশেষ করে তার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী জয়নাল খাঁকে শুনিয়েছে, যার ছেলেও কিনা এবার ধারার সাথে পরীক্ষা দেবে। মেয়ে যেন A+ই পায়, এই জন্য অসুস্থতার বাহানা দিয়ে ইন্টারের 1 বছর গ্যাপও দেওয়ান তিনি। গ্রামে তার মুখটা যে করেই হোক রাখতে হবে, এইসব কিছুই প্রেশার হয়ে ওঠে ধারার কাছে। মনে সৃষ্টি করে প্রচণ্ড ভয়। এত কিছুর পরও যদি A+ না পায়, প্রচণ্ড ভয়, নার্ভাস আর প্রেশারে পরীক্ষা খারাপ করে বসে ধারা। একটুর জন্য আসে না কাঙ্ক্ষিত ফলাফল জিপিএ 5। অপরদিকে জয়নাল খায়ের ছেলের A+ পাওয়ার খবর ছড়িয়ে যায় পুরো গ্রামময়। রাগে ক্ষোভে অপমানে আজিজ তালুকদার সেদিনই বাড়ির মধ্যে ঘোষণা দেয়, এই মেয়ের পড়ালেখা দিয়ে কিচ্ছু হবে না, একে অতি শীঘ্রই বিয়ে দেওয়া হোক। যে সম্বন্ধ এরপর আসবে তার সাথেই দিয়ে দেওয়া হবে। গ্রামের মেয়েদের 16 বছর মানেই প্রাপ্তবয়স্ক। সেদিক বিবেচনায় ধারা বিয়ের জন্য উপযুক্ত হয়েছে আরও আগেই। কিছুদিন পরপরই তাই তাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে লোকেরা আসা যাওয়া চলত। তাই রেজাল্ট পাওয়ার 2 দিন পরই যখন তাদের পাশের গ্রাম রূপনগর থেকে একটা সম্বন্ধ আসে, তখন ধারার বাবা জেদের বশবর্তী হয়ে সেটাতেই হ্যাঁ বলে দিয়ে আরও 2 দিন দেখা সাক্ষাৎ কথাবার্তা চালিয়ে 7 দিনের মাথাতেই মেয়ের বিয়ে দিয়ে দেন। এতদিন তো তিনি সব সম্বন্ধ না বলে রাখতেন, কারণ মেয়ে নিয়ে তার আশা ছিল। এখন তো অপদার্থ মেয়ে তার সব আশায় ভেস্তে দিল। এসব ভাবতে ভাবতে বাসর ঘরে বসে বসে চোখের জলে নিঃশেষ ভারী হয়ে উঠছে ধারার। অশ্রুজনও থামার নামই নিচ্ছে না। কান্নার ধমকে তার ক্লান্ত শরীর কেঁপে কেঁপে উঠছে বরংবার। চোখ মুখ হয়ে উঠছে রক্তিম। গভীর বেদনায় জর্জরিত ধারা শুধু একটি কথাই ভাবছে, কি থেকে কি হয়ে গেল। A+ না পাওয়ার এত বড় শাস্তি যে তার বাবা তাকে দেবে, তা হয়তো কখনো ভাবতেই পারেনি সরল মনের ধারা। বাবাকে সে জমের মতো ভয় পায়, তাই তো এর বিপরীতে একটু শব্দটিও করতে পারেনি সে। ধারারই বা কী করার ছিল? সে তো তার সাধ্যমতো চেষ্টা করেছিল, কিন্তু পরীক্ষার হলে অতিরিক্ত নার্ভাসনেসের দরুন সে ভালো করার মতো প্রশ্নের উত্তরও ভালো করতে পারেনি।
যার পরিবর্তে আজ তার জীবনে এই পরিবর্তন নেমে আসলো। দরজা খুলে রুমের ভেতরে প্রবেশ করতে শুদ্ধ দেখল ফুল দিয়ে সাজানো বিছানা ঠিক মাঝ বরাবর বসে লাল টুকটুকে শাড়ি পরিহিত তার সদ্য বিবাহিত নববধূ হেসকি তুলে তুলে কাছে। কম্পিত শরীরের ভাঁজে তার সুন্দর মুখশ্রীটুকু ঢাকা পড়ে গেছে। রুমে কারো প্রবেশের আভাস পেতেই চট করে বিছানা থেকে নেমে মেঝেতে দাঁড়িয়ে পড়ল ধারা। খাটের ঘা ঘেঁষে একদম পাশুটে মেরে দাঁড়িয়ে রইল। ভয় আতঙ্কে তার মুখ জমে এতটুকু হয়ে গেছে। চোখের সামনে দাঁড়ানো সাদা পাঞ্জাবি পরনে এই উজ্জ্বল গাত্রের রোগা লম্বা ছেলেটাই কি তবে তার স্বামী? ছেলেটা একটু এগিয়ে এসে ভরাট গলায় ধারাকে প্রশ্ন ছিল, কি হলো, আপনি এভাবে কাঁদছেন কেন? তারা কিছু বলতে পারল না, কান্নার চোটে তার গলা হয়ে উঠছে অবরুদ্ধ। ছেলেটি আবারও বলো, কি হলো বলুন? দাঁড়া এবারও কিছু বলতে পারল না, তার কান্নাটা বরঞ্চ আরও একটু বাড়ল। শুদ্ধ বিরক্ত বোধ করলো। বুড়ো কুচকে চুপচাপ কিছুক্ষণ সান্নিধ্য চোখে ধারার দিকে তাকিয়ে থেকে স্পষ্ট স্বরে বলো, আপনার কি বিয়েতে মত ছিল না? ভয়ত চোখে একবার সুধোর দিকে তাকিয়ে বহু কষ্টে ধারা কাঁপা কাঁপা শরীরে মাথা দুলালো। ধারার মাথা দুলানো দেখে মেজাজ বিগড়ে গেল সুধোর। বলো, বিয়েতে মত ছিল না তাহলে বিয়ে করেছেন কেন? শুদ্ধর কণ্ঠে স্পষ্ট রাগ। ধারা আরও ঘাবড়ে গেল। কোনো মতে আমতা আমতা করে বলো, বাবা বলল তাই। বাবা বলল তাই মানে? বাবাকে আগে না করেননি? কাঁদে কাঁদে ধারা আবারও দুদিকে মাথা দুলালো। এবার সত্যি ভীষণ রাগ লাগছে সুধোর। ঝাঁঝালো স্বরে বলো, বাবা বলল আর অমনি বিয়ে করে নিলেন, এখন আবার বিয়ে করে মরাকার নজরে বসেছেন। এখন কি আশা করছেন? সিনেমার মতো আমি আপনাকে এসে বলবো? কোনো অসুবিধা নেই, আপনি একটু চিন্তা করবেন না। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকবো। এই ধারা এমনিতেই ভয় পেয়েছিল। শুদ্ধর ধমকের চোটে ভয় পেয়ে ওর কান্না আরও বাড়তে লাগলো। বিরক্ত স্বরে শুধু বলো, প্লিজ সর্বপ্রথম আপনারাই কান্নাটা বন্ধ করুন। এই কান্নাটা কি বিয়ের আগে কাঁদতে পারেননি? বিয়ের আগে বাবাকে না করলেন না কেন? শুধুর কঠিন চোখের দৃষ্টি দেখে লুকিয়ে বাঁচতেই এদিক ওদিক তাকাতে ধারার হঠাৎ নজর পড়ে পাশের টেবিলে থাকা একটা ল্যাপটপের দিকে। কান্নার মধ্যেই বড্ড অসময়ে এমন অসংলগ্ন চিন্তা আসাতেও ধারার দেরি হলো না। আচ্ছা, চাষারাও কি আজকাল ল্যাপটপ চালায়? কোনো উত্তর না পেয়ে শুধু পুনরায় বলো, আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করছি। চমকে উঠে ভাবনা থেকে ফিরে এসে কাঁপা কাঁপা কণ্ঠে ধারা বলো, আমি আমার বাবাকে খুব ভয় পাই, তাই আর। উত্তর শুনে প্রচণ্ড বিরক্ত আর রাগান্বিত শুদ্ধ বলতে লাগলো, বাবার কথায় যেহেতু বিয়ে করে ফেলেছেন, তাহলে বাবার কথায় নিশ্চয় সংসারটাও করে ফেলবেন। তাহলে এখন আমার কাছে আসায় এভাবে কুকড়ে যাচ্ছেন কেন? কথাটা বলতে বলতেই ধারার দিকে দ্রুত এক কদম এগিয়ে যায় শুদ্ধ। পিছিয়ে যেতেও ধারা আর পিছোতে পারল না। তার আগে শরীরের সমস্ত ভার নিয়ে হেলে পড়ে সামনের ছেলেটার বুকে। ধারার স্পর্শ পেতে আটকে ওঠে শুদ্ধ। মেয়েটার গায়ে দেখি সাংঘাতিক জ্বর। অগ্রহায়ণ মাসের শেষের দিক। সকালটা আষ্টেপৃষ্ঠে কুয়াশার চাদরে মোড়া। রাস্তাঘাট শুনশান, থেমে থেমে ডেকে উঠছে পাখিরা। এমনই এক দিনে ধারা যাচ্ছিল কোচিংয়ে। গ্রাম থেকে বেরিয়ে শহরে প্রবেশ মুখে স্টেডিয়ামের পরেই তার কোচিং সেন্টার। সামনে এইচএসসি পরীক্ষা, তাই সকালের হিমবাহকে ঠেলে 7টার আগেই বেরিয়ে পড়তে হয় রাস্তায়। চারিপাশে বিরাজ করছে নীরবতা। মাঝে মধ্যে আবছা ধোঁয়াশার মধ্য থেকে টুংটং করে বেজে উঠছে একটা দুটো সাইকেলের ঘণ্টা। কুয়াশার মধ্যেও তাকালেও চোখে পড়ে অস্পষ্ট দৃশ্য। ধারার গায়ে হালকা গোলাপি রঙের থ্রি পিস, তার উপর পেঁচিয়ে নিয়েছে নীল রঙের শাল চাদর, কাঁধে ব্যাগ। মোড়ের মাথাতেই অটোরিকশা ছেড়ে দিয়েছে সে। মোড় থেকে কোচিং সেন্টারের দূরত্ব হাঁটা পথে 4 মিনিট, কিন্তু এই 4 মিনিটের দূরত্ব গাড়িতে গেলে হয়ে যায় এক্সট্রা 5 টাকা। গাড়ি চালকদের যত সব টাকা কামানোর ধান্দা, এতটুকু রাস্তার জন্য আবার বাড়তি 5 টাকা দিতে হবে কেন? অনর্থক খরচ। তাই ধারা প্রতিদিন মোড়ের মাথাতেই নেমে যায়, পায়ে হেঁটে চলে যায় বাকি পথ। হাঁটতে হাঁটতে ধারা লক্ষ্য করলো অন্য দিনগুলোর চাইতে আজ যেন কুয়াশা অধিক একটু বেশি। তার সাথে পাল্লা দিয়ে নিস্তব্ধতাও। 5 হাত দূরত্বের কোনো দৃশ্য স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে না। রাস্তার মাথা থেকে ও মাথা পর্যন্ত কোনো লোকজনের আলাইবালাই নেই। পিচ ঢালা রাস্তার পাতা থেকে ঝরে পড়া শিশির বিন্দুর শব্দও যেন কান পাতলে শ্রাবণেন্দ্রিয় হয়। দাঁড়ার মনে একটু অস্বস্তিপূর্ণ অনুভূতি নাড়া দিল। হাঁটার গতি আরেকটু বাড়িয়ে দিল সে। হঠাৎ নিস্তব্ধতা ছাপিয়ে কানে এলো কতগুলো কুকুরের শব্দ। তাদের বিকট ভয়ঙ্কর চিৎকারে মুহূর্তের মধ্যেই যেন খান খান হয়ে ভেঙে গেল নীরবতা। দল সমেত পায়ের খুরের শব্দ জানান দিল এদিকেই দৌড়ে আসছে তারা।
শীতের আবে এক ধরনের শীতল শিহরণ নেমে গেল ধারার। কুকুর প্রচণ্ড ভয় পায় সে। আতঙ্কিত হয়ে হঠাৎ কী করবে বুঝতে না পেরে সে ফাঁকা প্রশস্ত রাস্তার এ মাথা থেকে ও মাথায় দৌড়ে গেল। গিয়েই বুঝলো কত বড় ভুলটাই না করে ফেলেছে। ঠিক তখনই কুয়াশা ভেদ করে 4-5টা কুকুরের হৃৎপুষ্ট শরীর দৃশ্যমান হয়। ধারার দিকে দুর্নিবার গতিতে ধেয়ে আসছে কুকুরগুলো। আতঙ্কে ধারার শরীর জমে যায়। কোন দিকে সরে যাবার জন্য শক্তিও যেন পায় না সে। কাঁধের ব্যাগ আর চাদর খুলে পড়ে গেছে অনেক আগেই, তবেও তো শীতে ঘাম ছুটে যায় তার। ঘেউ ঘেউ শব্দ করে কুকুরগুলো যখন ধারার অনেক কাছে আসে, তখন চোখ বন্ধ করে কানে 2 হাত দিয়ে একটা জোরে চিৎকার দিয়েই শরীরের ভারসাম্য হারিয়ে অবশ হয়ে পড়ে ধারা। ঠিক তখনই একটা বলিষ্ঠ হাত এসে মাটিতে লুটিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে ধারার হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। ধারা তখন জ্ঞান শূন্য। কুকুরগুলো তাকে অতিক্রম করে চলে গেছে অনেক আগেই। শুধু নির্জন রাস্তায় একজন জ্ঞানহারা সুন্দর তরুণীকে নিয়ে বিপাকে পড়ে যায় ছেলেটা। হাতের উপর ভর দিয়ে ধরে রাখা মেয়েটির সুন্দর চেহারা থেকে দৃষ্টি সরিয়ে ছেলেটা একবার আশেপাশে ঘুরে তাকালো। সাহায্যের জন্য ডাকার মতো কেউ নেই। এদিকে মেয়েটাকে ছাড়তেও পারছে না। অচেনা একটা মেয়েকে আবার নিশ্চয়ই কোলেও উঠানো যায় না। এখন উপায়? পানিই বা কোথায় পাবে? মেয়েটার জ্ঞান যে ফেরাতে হবে। ছেলেটা ধারাকে ধরে রাখা ডান হাত মৃদু ঝাঁকিয়ে 1-2 বার ডাকলেও তাকে কাজ হলো না। হঠাৎ ছেলেটার চোখ পড়ল তার মাথার উপরে শিউলি গাছটার দিকে। ডালে ডালে শিশির ভেজা অসহস্র ফুলের সমারোহ নিয়ে কি সুন্দর নিজেকে সজ্জিত করে রেখেছে গাছটা। কিছুক্ষণ ভুরু কুচকে সেদিকে তাকিয়ে থেকে ডান হাতে ধারাকে রেখে বাম হাত দিয়ে গাছের একটা ডাল চেপে ধরল সে। হাতের বল প্রয়োগে মুহূর্তেই আন্দোলন সৃষ্টি করল পুষ্প শাখায়। একটা মৃদু তীক্ষ্ণ ঝংকার তুলে যত্নে জমানো শিশির বিন্দু নিয়ে ঝরে ঝরে পড়তে লাগলো শুভ্র মাতাল শিউলি ফুলের দল। এজন্য স্নিগ্ধ প্রভাতে মুগ্ধ ছন্দে ঘুমন্ত রাজকন্যার উপর চলছে বিরতিহীন অনিদ্য ফুল বর্ষণ। নিজের কোমল মসৃণ ত্বকে বিন্দু বিন্দু জল আর ফুলের শীতল স্পর্শ পেতেই খানিক বাদে কেঁপে উঠে ধারার ঘন চোখের পল্লব। পিটপিট করে চোখের পাতা খুলতেই দেখতে পায় তার মুখের সামনে কালো জ্যাকেট পরিধান করে একটা ছেলের বিরক্তিমাখা মুখ তাকে বলছে, এই যে মিস, এবার তো উঠুন। সিনারিটা সিনেমেটিক হলেও সিচুয়েশনটা কিন্তু একদমই সিনেমাটিক না। আমার হাত খুলে পড়ে যাচ্ছে, টাচ মি। জট করে ধারা চোখ মেলে তাকালো। গায়ে তার একটা পাতলা কাঁথা, ঘামে ভিজে শরীরের অবস্থা হয়ে উঠেছে জবজবে। মাথাটা ভীষণ ভার লাগছে। হঠাৎ মাথায় কয়েক মাস আগের একটা স্মৃতি আসলো কেন তার। একটা মুখ কোথাও দেখেছি বলে মনে হচ্ছিল বলে এই কারণেই কি? ধারা পাশ ঘুরে সোজা হয়ে শুয়ে নিল। হঠাৎ ঠাউর করতে পারল না সে আসলে আছেটা কোথায়। বিচলিত দৃষ্টি এদিক ওদিক ঘুরতেই হঠাৎ তার নজর একটা ছবির দিকে গিয়ে আটকে গেল। বিছানা ছেড়ে আস্তে ধীরে নেমে আসলো সে। ধীর পায়ে টিনের বেড়ার গায়ে ঝুলানো ছবিটা সামনে গিয়ে দাঁড়ালো। একটা ছেলের ছবি, কালো কোট আর ক্যাপ মাথায় দিয়ে, গ্রাজুয়েশন কমপ্লিট করার মুহূর্তের। ছবির নিচে টাইপিং করে গোটা গোটা অক্ষরে লেখা, মাহতাব ইসলাম শুদ্ধ। এই ছেলেটাকেই তো কোথাও দেখেছে বলে মনে হচ্ছে ধারার। হঠাৎ তার মনে পড়ল এটাই সেই শীত সকালে স্টেডিয়ামের কাছে শিউলি গাছের নিচের সেই বিরক্তিমুখ ছেলেটা, এবং ইনি কাল রাতেই সেই ব্যক্তি যার সাথে কিনা ধারার বিয়ে হয়েছে। বিয়ের কথা মনে পড়তেই, ব্যথিত মনে পাশের আয়নার চোখ পড়তেই ধারা চমকে ওঠে। কাল রাতে জ্ঞান হারাবার আগ পর্যন্ত তো তার গায়ে লাল বেনারসি শাড়ি ছিল, তার সাথে অনেক প্রসাধনীও, কিন্তু এখন তো দেখছি গায়ে শুধু একটা পাতলা সুতির শাড়ি। ধারার শাড়ি পাল্টে দিয়েছে কে ওই লোকটাই? তখনই রুমে গটগটিয়ে প্রবেশ করে শুধু। ধারার কিংকর্তব্য বিমূঢ় মুখ দেখেই বুঝে যায় কি ভাবছে সে, তাই এসেই বলতে থাকে, এত অবাক হওয়ার কি আছে? আপনার স্বামী তো আপনাকে ছুতেই পারে, তাই না? নাকি এটাও ভাবেননি? বাবা বলেছে আর উনি বিয়ে করে নিয়েছেন। শুধু রুম থেকে বেরিয়ে যায়। ধারা হতবিহ্বল। খোদেজা আজ মহা খুশি। তার একমাত্র ছেলের বিয়ে যে সে এমন ভালো ঘরে দিতে পারবে তা হয়তো কোনোদিন কল্পনাও করতে পারেননি তিনি। ছেলের জন্মের আগে তার স্বামী মারা যায়। স্বামী ছাড়া একা হাতে ছেলেকে মানুষ করা সহজ ছিল না, কিন্তু এই কঠিন কাজটাই তিনি সম্ভব করেছিলেন, বরং ভালো মতোই করেছেন। যুবতী বয়সে বিধবা হওয়ায় সবাই যখন তাকে দ্বিতীয় বিয়ের প্রস্তাব দেন, তখন তিনি এর পরিবর্তে প্রথম স্বামীর স্মৃতি নিয়ে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেন। তা যতই কঠিন হোক না কেন, এ কারণেই গ্রামের মানুষও তাকে এক প্রকার সমীহ করে।
ছেলেকে মানুষ করেছে, এখন একটা ভালো সম্মত দেখে বিয়েও দিতে পেরেছে। তিনি এখন দুশ্চিন্তামুক্ত। তার উপরে এত বড় ঘরের মেয়ে। মেয়েটাকে একদিন রাস্তায় অটোর মধ্যে দেখেছিল খোদেজা। দেখেই তিনি মেয়েটাকে পছন্দ করে বসেন তার একমাত্র ছেলের জন্য। মেয়ে তো দেখতে মাশাআল্লাহ। এর পরপরই এই মেয়ের ঠিকানা বের করে ফেলে একটা ঘটকের সাহায্যে প্রস্তাব পাঠিয়ে দেন খোদেজা। তখনও তিনি জানতেন না মেয়েদের অবস্থা এত ভালো। যখন জানলেন তখন এক প্রকার চমকে গিয়েছিলেন। আরও বেশি চমকান যখন জানতে পারেন মেয়ের বাবা রাজি হয়ে গেছেন। নয়তো আশা তো এক প্রকার ছেড়ে দিয়েছিল। তাই আর দেরি না করে যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করে ফেলেন তিনি। গ্রামের কম বেশি সব মহিলারাই আজ তার ছেলের বউকে দেখতে এসেছে। বউ দেখে সবাই প্রশংসায় পঞ্চমুখ। খোদেজার বুক গর্বে উঁচু হয়। তখন পাশের বাসার হাসুর মা এসে খোদেজাকে মনে করায় নতুন বউকে দিয়ে কিছু নিয়মকানুন পালন করা বাকি আছে। খোদেজা পছন্দ হয় না। এত নিয়মকানুনের ভারে তার ছেলের বউটার কষ্ট হবে না? কিন্তু উপায় নেই। গ্রামের মহিলাদের সামনে একটা কথা বললে 10টা কথা বানাবে। মনের বিরক্তি মনেই রেখে খোদেজা অন্যদের ব্যবস্থা করতে বলে নিজেও ব্যস্ত হয়ে পড়েন। গ্রামের মহিলাগুলো যখন নিয়ম পালনের যোগাযন্ত্রে ব্যস্ত তখন এক কোণে একটু হাঁপ ছেড়ে দাঁড়ায় ধারা। এতক্ষণ একটানা বসে থাকতে থাকতে তার কোমর ধরে এসেছে। পরনে তার একটা সিল্কের কমলা রঙের শাড়ি। মাথার ঘোমটাটা আরও একটু টেনে নিয়ে যখন একটু সোজা হয়ে দাঁড়ায় তখন হঠাৎ সেখানে এসে দাঁড়ায় শুদ্ধ। কোনো হেয়ালি না করেই বলে, কিছু ভেবেছেন? শুদ্ধর এমন আকস্মিক আগমনে ধারা চমকে ওঠে। এতটুকু সময়ের অভিজ্ঞতাতেই এই লোকটাকে কিছুটা ভয় পায় ধারা। আবারও না কিছু বলে বসে তাই দ্রুত মৃদুস্বরে উত্তর দেয়, কি কি বলবেন? ধারা অবাক হয়ে বলে, কি বলবো? শুধু ঠান্ডাভাবেই বলো, আপনি তো বিয়েতে রাজি না, তাই আমাদের একসাথে থাকারও কোনো মানে হয় না। আজকে তো নিয়ম অনুসারে আপনার সাথে আমার আপনাদের বাড়ি যাওয়ার কথা। আমি ঠিক করেছি আমি এখন কিছু একটা বাহানা দিয়ে যাব না, আপনি একাই যাবেন। আপনাকে আনতে যেতেও আমি যাব না। ততক্ষণে নিশ্চয়ই আত্মীয় স্বজনরা সব কমে যাবে। বিয়ের আগে কিছু বলতে পারিনি, এখন বলবেন। বলবেন আপনার এই বিয়েতে মত ছিল না, আমার সাথে থাকা আপনার পক্ষে সম্ভব না। দাঁড়া স্তম্ভীভূত হয়ে দাঁড়িয়ে রইল। শুধু বলতে লাগলো, মনে রাখবেন প্লিজ, আমি কিন্তু আপনাদের বাড়িতে যাব না। আপনি আপনার বাবাকে আপনার সমস্যাটা খুলে বলবেন। মূর্তির মতো অপলক চোখে তাকিয়ে থেকে ধারা বলার মতো কিছুই খুঁজে পায় না। যতটা সহজভাবে লোকটা বলল, পারতপক্ষে কি দাঁড়ার জন্য সবটা এতটাই সহজ?